আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এমন অস্বস্তি কেন হচ্ছে আমার? আমি নিজেই তো চাইছি ডক্টর সাহেবের ভালোবাসা অস্তিত্ব রূপে আমার গর্ভে আসুক। মনে মনে আওড়ালো তুলি। ডাগর ডাগর আখি পল্লব সরিয়ে মাথা নেড়ে সায় জানালো, ঠোঁটে লজ্জালু রেখা স্পষ্ট প্রতীয়মান। ক্লান্ত নিঃশ্বাস ছাড়লো আদ্র। তুলির হাত নিজের দুহাতের ভাঁজে নিয়ে ঠোঁট ছোঁয়ালো, কণ্ঠে গভীরতা এঁটে বলল, আমার চোখের দিকে তাকাও তুলা। অমান্য করল না তুলি আদ্রের আদেশ সূচক বাক্য। বুকে ওঠা তোলপাড় সংযত করে চক্ষু স্থির করলো আদ্রর নীল চোখের মণিতে। অন্যরকম কম্পন অনুভূত হয় তুলির এই চোখ জোড়ায় চোখ রাখলে। দৃষ্টিতে প্রখর মাদরতা ভরপুর, সেই সাথে ফুটে আছে একরাশ মুগ্ধতা। ঘোর লেগে এলো তুলির। আদ্র অত্যন্ত শান্ত স্বরে প্রশ্ন করল, কি দেখতে পাচ্ছ? ভালোবাসা। ঘোর লাগা কণ্ঠে বিনা সময় বিলম্বে তুলির দ্রুত প্রতিউত্তর। জবাব দিয়ে সে নিজেই বিস্মিত। ঠোঁটে ছড়িয়ে হাসলো আদ্র। তুলির দিকে তাকিয়ে বলতে শুরু করলো, ইয়েস, ভালোবাসা। শুধু ভালোবাসা নয়, তুমি আমার অস্তিত্ব। আমার তুলার গর্ভে আমার অন্য এক ভালোবাসার আগমন ঘটবে। এটা আমার জন্য জীবনের সব থেকে বড় পাওয়া হবে। সত্যি খুব বড় পাওয়া হবে। কিন্তু তার জন্য যে আমি আমার তুলাকে কষ্ট দিতে পারবো না, জেনে শুনে তার জন্য বিপদ ডেকে আনতে পারবো না। আমি পায়েলের সাথে কথা বলেছি তুলা, মনে নেই? গত মাসে মাথা ঘুরে পড়ে গিয়েছিলে তুমি। পায়েল তখন জানিয়েছে তোমার শরীর খুব দুর্বল, এখন বাচ্চা নিলে তোমার জন্য রিস্ক। তাই পরীক্ষা অবধি খেয়ে দিয়ে নিজেকে শক্তিশালী প্রমাণ করো। আমি বিনা দ্বিধায় মেনে নিব। জাস্ট এটাই মনে রেখো, তোমার নিঃশ্বাসের উপর ভিত্তি করে তোমার ডাক্তার সাহেবের প্রাণ টিকে আছে। জীবনে কোনো এক মহৎ কর্মের উপহার স্বরূপ হয়তো মহান আল্লাহ তাআলা তোমাকে আমার জীবনে পাঠিয়েছেন। আমি বহু বছর বাঁচতে চাই, তাহলে কি করে নিজের প্রাণের রিস্ক নেই বলো? স্বার্থপর মনে হলে তোমার দৃষ্টিতে আমি স্বার্থপরই, কেননা আমার স্বার্থপরতার পিছনে একটাই লক্ষ্য, আমি চিরকাল আমার তুলাকে আমার বুকে চাই। যদি তোমার ইচ্ছে হয় তাহলে কেড়ে নাও আমার প্রাণ। টুপটুপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে গেল তুলির চোখ থেকে। আদ্রের শেষ কথাটা তীরের মতো বিঁধেছে হৃৎপিণ্ডে। কোনো কিছু না ভেবে আছড়ে পড়ল আদ্রর বুকে। আকস্মিক হামলে পড়ায় আদ্র তাল সামলাতে পারল না। তুলিকে নিয়ে শটান হয়ে শুয়ে পড়ল মেঝেতে। তুলি চোখ মুখ কুঁচকে তাকালো আদ্রর দিকে, অশ্রুসিক্ত কণ্ঠে বলল, ডক্টর আদ্র আহনাফ, দ্য বেস্ট হার্ট সার্জন। শুনুন। শুনছি, বলুন। যদি একবারও আবল তাবল বকেছেন তবে আপনার হার্ট অসুস্থ হয়ে যাবে। যতদিন আদ্রের সংস্পর্শে তার কুমিল্লার তুলা আছে, ততদিন এই হার্ট একদম সবল থাকবে ইনশাল্লাহ। হার্ট বারবার নরম অধর ছুঁয়ে দিল তুলি। আদ্র তুখর দৃষ্টিতে তাকালো, যা দেখে নতজানু হয়ে উঠে পড়ল তুলি। ওই চোখে চোখ রাখার সাহস নেই আর। আদ্র উঠে এক টানে তুলিকে কাছে টেনে নিল। আচমকা টানে তুলি দৃষ্টি ফেলার পূর্বেই আদ্র ওষ্ঠধায় চেপে ধরল তুলির ওষ্ঠ যুগলে। হতবাক বিস্ময় তুলি। আদ্রর বুকে খামচে ধরল শক্ত করে। যতবার কাছে আসবে আদ্রর হাত বুকে রক্তাক্ত করা যেন তুলির অভ্যেস হয়ে গেছে। আদ্র মুখ বুজে সহ্য করে নেয় তার তুলার দেওয়া সূক্ষ্ম ব্যথাটুকু। গলায় ঠোঁট ছুঁয়ে সরে এলো আদ্র। বুকে অয়েন্টমেন্ট লাগাতে লাগাতে বলল, ট্রাস্ট মি তুলা, তুমি বুকে ঝর্ণা তুললে আক্রমণ করতাম না তোমাকে। ব্যাস, আদ্রর এইটুকু কথাই যথেষ্ট তুলির রক্তিম আভা ছড়ানোর জন্য। শাড়ি ঠিক করে চলে যেতে নিলে পা বাড়িয়েও ফিরে এলো আবার। আদ্রর ওয়ালেট বের করে দিয়ে টেবিলের উপর রাখলো। আমতা আমতা করে বলল, রেবিয়াপুর তো প্রেগনেন্সির 3 মাস রানিং। কই, ওনার তো কোনো সমস্যা হচ্ছে না, আল্লাহর রহমতে সুস্থ আছেন। তরতর করে মাথায় রাগ চড়ে বসলো আদ্রর।
বোঝা গেল তুলিকে যতই বোঝানো হোক না কেন এই মেয়ে বুঝবে না, বোঝার চেষ্টাই করছে না। আজকাল রাগ দেখাতে গেলেও এই মেয়ের মুখ দেখে সবটুকু রাগ উবে যায়। অভ্যন্তরে মস্তিষ্কে সব জায়গায় জুড়ে হিম শীতল হাওয়া বয়ে যেতে থাকে। শার্টের বোতামগুলো লাগিয়ে কলার ঠিক করে নিল আদ্র। জবাবের আশায় দাঁড়িয়ে থাকা তুলির দিকে নজর দিয়ে বলে উঠল, তুমি বড় নাকি রিমি বড়? রিমি আপু। তোমার আগে বিয়ে হয়েছে নাকি রিমির বিয়ে হয়েছে? রিমি আপু। বিয়ের কয় বছর পর বাচ্চা হচ্ছে রিমির? 2 বছরের মাথায়। তোমার বিয়ের অনুষ্ঠান হয়েছে ক মাস হয়েছে? তুলি একটু ভাবলো, হিসেব করে উত্তর দিল, 9 মাস। এক্স্যাক্টলি। রিমি যেহেতু বিয়ের 2 বছরের মাথায় কনসিভ করেছে, তাহলে তোমার এত অধৈর্য হওয়ার কিছু নেই বউ, সবুর করো। একটু থেমে হাসি মুখে বলল আদ্র। ইউ নো না, সবুরে মেওয়া ফলে। তুলি এতক্ষণে ঠাওর করতে পারলো রিমির উদাহরণ দিয়ে তাকে দমিয়ে রাখার চেষ্টা চালিয়েছে আদ্র। বিয়ের 1.5 বছরেও তো সাগর রিমির মাঝে ছিল অভিমানের দেয়াল, যে দেয়াল ভেঙেছে তুলিদের গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে। মনে মনে বলল, আমি তো অবুঝ নই আদ্র, আমার বেবি লাগবেই লাগবে। মনের জাগ্রত অনুভূতিকে সায় দিয়ে আদ্রের কথার প্রেক্ষিতে প্রতিবাদ করে বলে উঠল। কিন্তু ফুলসজ্জা তো আমাদের হয়েছে আগে। সাথে সাথে ভ্রু উঁচিয়ে চাইল আদ্র তুলির দিকে। তুলি নিজের কথায় নিজে ফাঁসল, মুখ চেপে ধরল শক্ত করে। এটা কি বলল সে? কিভাবে হতে পারলো এতটা নির্লজ্জ? আদ্রকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে পিছিয়ে ধপ করে খাটে বসে পড়ল। তুলির দুদিকে 2 হাত রেখে ঝুঁকল আদ্র। ভয়ে জড়সড় হয়ে গেল তুলি। হৃদস্পন্দনের শব্দ বিনা বাধায় আদ্রর কর্ণধার হচ্ছে ক্রমাগত। হুট করে আদ্র নিজের অস্বাভাবিক হৃদস্পন্দন অনুভব করল। তুলিকে বিব্রত করার জন্য নির্লিপ্ত ভঙ্গিতে আওড়ালো। তুমি বলতে চাচ্ছ আমাদের ফুলসজ্জায় ঘাটতি ছিল? প্রিয় ডক্টর সাহেব, আমার জীবনের সুদর্শন পুরুষ, ভালোবাসি আমি আপনাকে অবাধ অন্তহীন। আদ্রর ঘুমন্ত চেহারায় মন্ত্রমুগ্ধের ন্যায় অপলক চেয়ে রইল তুলি। বিড়বিড় করে কথাগুলো বলে খুব আলতোভাবে চুমু খেলো আদ্র ললাটে। সারা রাত নিদ্রাহীন কাটিয়ে নতুন কয়েকজন পেশেন্টের ফাইল চেক করছে আদ্র। ফজর নামাজের পর স্বস্তির নিঃশ্বাস ছেড়ে তুলাকে বুকে জড়িয়ে পাড়ি জমিয়েছে ঘুমের রাজ্যে। এখনো গভীর তন্দ্রায় কাটছে আদ্রর সকাল। এটাই তো মুখ্য সুযোগ তুলির জন্য আদ্রকে মন ভরে অবলোকন করার, আদ্রর মুখটা নিজের হৃদয় পিঞ্জিরায় বন্দি করে নেওয়ার। জাগ্রত অবস্থায় তুলির এই সুযোগ হয়ে ওঠে না, হবে কিভাবে? আদ্র যে এক রাশ লজ্জায় রাঙিয়ে তোলে প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে। তুলির মন জুড়ে প্রশান্তি ছেয়ে গেল। স্মিত হেসে আদ্রর চোখে পুনর্বার অধর ছোঁয়ানো মাত্র কানে আলতো স্পর্শ অনুভব হলো। সতর্ক হয়ে উঠল মস্তিষ্ক, জানান দিল স্পর্শটা গাঢ় থেকে গাঢ় হচ্ছে। দ্রুত গতিতে সরে আসার প্রয়াস চালালো তুলি, কিন্তু তার হলো কই। কানের পিঠে অতি যত্নের সহিত কপালে আসা অবাধ্য চুল গুজে দিল আদ্র। ঠোঁটে বিস্তর হাসি লেগে আছে তার। তুলি শুকিয়ে যাওয়া কণ্ঠে বলল, ছাড়ুন আদ্র। এক কথায় ছেড়ে দিল আদ্র। উঠে হেলান দিয়ে বসলো খাটের কিনারায়। তুলির দিকে নজর পড়তেই সূক্ষ্ম ভাঁজ পড়ল কপালে। লহুস্বরে বলে উঠল, আজ 3 পিস পরলে যে, শাড়ি কোথায়? আজ মন চাইলো 3 পিস পরি, শাড়ি তো রেগুলারই পরা হয়। কোনো প্রকার জড়তা ছাড়া জবাব দিল তুলি। আজকাল আদ্রর সাথে কথা বলতে জড়তা, সংকোচ ঘিরে ধরে না তুলিকে, কিন্তু লজ্জার কমতি কোনো কালেই কম হয় না। তুলির এই লজ্জাবতী গুণ তো আদ্রর পছন্দ, তাই তো ক্ষণে ক্ষণে লজ্জার চাদরে মুড়িয়ে দেয় তুলিকে। কালো সুতি ওড়নাটা দিয়ে মাথায় ঘোমটা টেনে নিল তুলি। আর চোখে চাইতেই মন আটকে গেল আদ্রর নিষ্পলক চাহনিতে, কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হলো না। অনুভূতিরা বেসামালভাবে তুলিকে গ্রাস করতে শুরু করলো। মুহূর্তে কর্ণগোচর হলো আদ্রর শান্ত স্বরের ডাক, তুলি। জি। কিসটা মিষ্টি ছিল। তাজ্জব বনে গেল তুলি। মনে পড়ে গেল আদ্রর বলা
ফুলসজ্জায় ঘাটতি ছিল কথাটা। এই কথা শোনার পর তুলি মুখ লুকিয়ে আদ্রর থেকে বাঁচার চেষ্টা করেছে। সারাদিন মিনমিন করে বলেছে, একজন ডক্টর এমন অসভ্য কি করে হয়? না জানি এখন আবার কোন উদ্দেশ্যে এমন কথা বলছে। আমতা আমতা করে বলল, মানে? কপালে তোমার ওষ্ঠের স্পর্শটা মিষ্টি ছিল, একদম কুমিল্লার রসমালাইয়ের মতো। তুলি লজ্জা পেয়ে ঘোমটার আড়ালে মুখ লুকিয়ে ফেললো তড়িঘড়ি করে। বিছানা ছেড়ে উঠে নিঃশব্দে তুলির পাশে এসে দাঁড়ালো আদ্র। চিবুকে আঙুল রেখে তুলির নত মুখ তুলতেই উতলা হয়ে উঠল ভেতরটা। শ্যামলা মেয়েদের বুঝি এমন অন্তরস্থল কাঁপানোর ক্ষমতা থাকে নয়তো এই মেয়েকে পাওয়ার জন্য, স্পর্শ করার জন্য সারাক্ষণ বিচলিত হতো না মন। আদ্র ঘোমটাটা ভালো করে টেনে দিল, ক্ষীণ হেসে গাঢ় স্বরে বলল, আমার ঘুমের সুযোগে প্রতিদিন নিজের চক্ষু তৃষ্ণা নিবারণ করে নাও, কিন্তু আমার তৃষ্ণা যে মিটে না তোলা, সমাপ্তি ঘটে না হৃদয়ের গহীনে সৃষ্ট ঝড়ের, আর না মিটে চক্ষুদয়ের তোমাকে দেখার তৃষ্ণা। মৌন মুখে ঠাই স্থির হয়ে রইল তুলি। আদ্রর উচ্চারিত প্রতিটি বাক্য সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়ছে হৃৎপিণ্ডে। অনুভূতিরা জানান দিচ্ছে তরতর করে বেড়ে চলেছে আদ্রর জন্য ভালোবাসার অনল। ভাবান্তর রমণীর দিকে গাল এগিয়ে দিল আদ্র হঠাৎ। এতে অবাকের শীর্ষ পর্যায়ে পৌঁছে গেল তুলি। সামান্য সরে এলো পেছনে, বুকটা কাঁপছে। খুব করে ইচ্ছে হচ্ছে খোঁচা খোঁচা দাড়িতে হাতের স্পর্শ এঁকে দিতে। তুলির হাতটা টেনে নিজের গালে ছোঁয়ালো আদ্র। চোখ বুজে উৎকণ্ঠা কণ্ঠে রোধ করে বলল, লুকোচুরিবিহীন একটা কিস কি পেতে পারিব? তুলি বিস্ময়কর দৃষ্টিতে তাকালো আদ্রর দিকে। আদ্রর অনুরোধ যেন ঝড়ের বেগে ছড়িয়ে পড়ল পুরো রুমে। চার দেয়ালের প্রত্যেকটা কোণায় যেন বারংবার প্রতিধ্বনিত হচ্ছে আদ্রের অনুরোধ সূচক বাক্যটা। তুলির মন তৎক্ষণাৎ নাড়া দিয়ে বলে উঠল, তোর ডক্টর সাহেব অনুরোধ করেছে তুলি, ফিরিয়ে দিলে কষ্ট পাবেন, ফুলের মতো মূর্ছা যাবেন মনটা। হাত সরিয়ে চুমু খেলো তুলি গালে। নিমিষেই তুলিকে নিজের আলিঙ্গনে বেঁধে নিল আদ্র প্রগড়ভাবে। অতঃপর তুলির সুযোগ মিলল প্রিয় মানুষের বুকের হৃদস্পন্দন পরিমাপ করার। কিচেনে এসে নাস্তা বানানোর প্রস্তুতি নিল তুলি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 7টা বাজে। আদ্র হয়তো ফ্রেশ হয়ে এখনই নিচে এসে পড়বে। রাতে বলেছিল 10টার দিকে একটা ওটি আছে, তাড়াতাড়ি বের হয়ে যাবে। না খেয়ে বের হয়ে যাবে, এতে তুলির কষ্ট হবে। তাই নাস্তা বানাতে চলে আসলো নিজেই। সায়রা বেগম তাকে কোনো কাজ করতে দেয় না, নিজেই রান্নার কাজটা করেন যত্ন করে। তুলির কোনো কাজই করতে হয় না এ বাড়িতে। আদ্রর কাপড়গুলো পর্যন্ত ধোয়ার সৌভাগ্য হয়নি এত মাসে। নিজের সব কাজ নিজে করে ফেলে আদ্র। এহেন কাণ্ডে তুলির মাঝে মাঝে ভীষণ অভিমান হয়। বিয়ের পর রাঁধবে, বরের সেবা করবে, এটাই তো নিয়ম। কিন্তু তুলির বেলায় একদম ব্যতিক্রম। এ বাড়িতে তার যা করতে হয় তা হলো দিনরাত স্টাডি। মাঝে মাঝে তুলির মনে হয় অতিরিক্ত পড়ার ফলে প্রাণ হারাবে সে। এই দুঃখে সে যে ফ্যাস ফ্যাস করে অশ্রু বিসর্জন দিয়েছে তা অগণিত। তবুও আদ্র একরতি দয়া করেনি পড়ার ক্ষেত্রে। সামনে বলার সাহস নেই বলে একলা রুমে চিল্লিয়ে চিল্লিয়ে পাষাণ নিষ্ঠুর বলে সম্বোধন করে গেছে আদ্রকে। তুলির হুট করে মনে পড়ে গেল আজ ক্লাস টেস্টের রেজাল্ট দিবে। আদ্র ম্যামকে ফোন করে সব খবরাখবর নেয় তুলি ও আমরিনের স্টাডি রিলেটেড। না জানি কি এসেছে রেজাল্ট, মনে পড়তে ভয়ে কলিজা একটুখানি হয়ে গেল তুলির। একি তুই কিচেনে কি করছিস তুলি? নাস্তা বানাচ্ছি খালামণি। রুটি বেলতে বেলতে নিষ্প্রভ স্বরে উত্তর দিল তুলি। সায়রা বেগম এগিয়ে এসে ব্যতিব্যস্ত কণ্ঠে বলতে লাগলেন, তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু আদ্র দেখলে তুমুল কাণ্ড বাঁধাবে, রেগে যাবে তোর সাথে। সরে আয়, আমি বানাবো নাস্তা। পরে হাত পা পড়লে আমার ছেলেটা কষ্ট পাবে তোর জন্য। তুমি হাত পা পড়লে তোমার জন্যও তো কষ্ট পাবে নুনি। আমার জন্য যতটা না পাবে তোমার জন্য এর চেয়েও বেশি পাবে, কারণ পৃথিবীতে ওনাকে সবার আগে চেনা মানুষটা তো তুমি। তুমি ওনাকে 9 মাস গর্ভে রেখেছো, তাই তো ওনার সাথে তোমার সম্পর্ক প্রথম, পরিচয়টা প্রথম। অতএব আমার চেয়ে তোমার জন্যই কষ্ট বেশি পাওয়াটা স্বাভাবিক নয় কি? এছাড়া আজ বলেও শুনছি না আমি নাস্তা আমিই বানাবো, তুমি শুধু দেখবে।
সায়রা বেগমের চোখের কার্নিশে বেয়ে এক ফোঁটা জল গাল স্পর্শ করলো। শাড়ির আঁচল দিয়ে জলবিন্দু মুছে তুলিকে জড়িয়ে নিল নিজের বুকে। আদুরে কণ্ঠে বললেন,